আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয়ে এবং বিভিন্ন বাতা সংস্থার বিষয়ে। যে দেখেন, আপনার এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করার পর আমরা দেখতে পেয়েছিলাম যে বিদেশ থেকে রেমিটেশন চাহিদা আসছে অনেক পরিমাণ। তো রেমিটেশন আসলো, রিজার্ভ তো বাড়ার কথা। তো সেখানে এখন আমরা দেখতেছি যে রিজার্ভ সংখ্যা কমে যাচ্ছে। তারপরে আমরা দেখেন, বিগত সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নের বিষয়গুলো, যে একটার পর একটা ভিত্তি স্থাপন হচ্ছে, উদ্বোধন হচ্ছে, এটাও দেখছিলাম। তারপর এর আগেও আমরা যে তত্ত্বাবধায়ক সরকারগুলো গেছে, যে বিগত আগে নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনগুলো হয়েছিল, বা ফখরুদ্দিন সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, ওই সময় আমরা কিন্তু দেখছিলাম যে ফখরুদ্দিন সরকার কিন্তু আপনার দেশের সংস্কারের কাজও করেছেন এবং কিছু ভিত্তি স্থাপনও করেছেন, উন্নয়নমূলক কিছু কাজও হাতে নিয়েছেন, এবং এই সরকারের চলমান কাজগুলো কিন্তু উনি, সরকারের পদক্ষেপ নেওয়ার যে কাজগুলো ছিল সেই কাজগুলোও কিন্তু উনি চলমান রেখেছিলেন। কিন্তু আজকে আমরা এই বর্তমান এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যা দেখতে পাচ্ছি, সেটাতে দেখেন যে আজ পর্যন্ত কোনো একটা তাদের দ্বারা ভিত্তি স্থাপনও দেখি নাই। বিগত 10 মাসে এই পর্যন্ত, এই 10 মাসে আমরা কোনো একটা উন্নয়নমূলক কাজের ভিত্তি স্থাপনও দেখি নাই। তারপরে রিজার্ভের বিষয়ে এখন আমরা শুনতেছি যে রিজার্ভ কমে আসছে। কেন রিজার্ভ কমে আসবে কেন? কারণ উনি তো কোনো কাজও করেন, খালি সংস্কার বলে যাচ্ছেন, এই সংস্কার সেই সংস্কার। আজ পর্যন্ত আমরা কোনো সংস্কারের ফলাফলও দেখতে পাই নাই। তারপরে দেখেন, আজকে ব্যাংকে টাকা নাই। আওয়ামী লীগ সরকার তো থাকাকালীনে মানুষ ব্যাংকে গেলে টাকা পাচ্ছিল। আজকে বর্তমান সরকারের, এই অন্তর্বর্তী সরকারের আমলে মানুষ গিয়ে ব্যাংকে টাকাও পাচ্ছে না। আপনার আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের যে ভাতাগুলো দিয়েছে, যেমন মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, এরকম বিভিন্ন অসংখ্য ভাতা দিয়ে গেছে। ভাতাগুলো চলমান রাখছিলেন, কিন্তু এই সরকার তো সেই ভাতাগুলো বন্ধ করে দিয়েছেন। তাহলে যেহেতু এত ভাতাগুলো বন্ধ করে দিয়েছেন, সেই ভাতার টাকাগুলো কোথায়? কেন আজকে জিনিসের দাম বাড়বে? কারণ যেহেতু উনি এই ভাতা সংস্থাগুলো বন্ধ করে দিয়েছেন, তাহলে এই টাকাটা কি থাকার কথা না? তাহলে সেই টাকাগুলো কোথায়? আজকে সেখানেও ঘাটতি। তাহলে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে কি আশা করতে পারি? আপনারা এখনও ভাবেন, চিন্তা ভাবনা করেন দেশ ও জাতির কাছে। আমি আবারও বলছি, আপনারা এই চিন্তাধারাগুলো করেন, তাহলেই সঠিক সিদ্ধান্তে বুঝতে পারবেন যে এইভাবে তো দেশ চলতে পারে না। আসলে এইভাবে দেশ চলতে পারে না। আজকে গরিব অসহায় মানুষগুলো ভাতার থেকে বঞ্চিত। কী করল সরকার? কী করতেছে? গরিব অসহায় মানুষদের জন্য যে একটা আশা ভরসা ছিল, যে সাধারণ জনগণের যে তারা একটা ভাতা পেত, এটা দিয়া কিছুটা হলেও তারা চলতে পারত, কিন্তু সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
তাহলে কোথায় উন্নয়ন? তার কিসের উন্নয়ন? ওনারা এই ধরনের বিভ্রান্ত সৃষ্টিকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই এখন, তাহলে আসলেই কিছু সম্ভব না। এই দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে এক সময় যদি এইভাবে চলতে থাকে। আমি চাই না দেশে গৃহযুদ্ধ হোক, আমি চাই দেশটা ভালো চলুক। সেই জন্যই কথা বলতেছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমি দেশবাসীকে আহ্বান করছি, আপনারা ঐক্যবদ্ধ হন। দেখেন, এই যে বাধাগুলো তো মোটামুটি অনেক টাকাই সরকারের ব্যয় হইতো, তা সেই বাধাগুলো যখন এখন বন্ধ হয়ে গেছে, তাহলে এই টাকাটা তো থাকার কথা। এই টাকা দিয়ে তো উন্নয়নমূলক কাজগুলো হওয়ার কথা। কোথায় হচ্ছে সেই কাজগুলো? কোনো কাজই তো হচ্ছে না। কেন হচ্ছে না? কি সংস্কার তারা করতেছে? খালি সংস্কার বলতেছে। কি সংস্কার করতেছে? সংস্কারের কোনো ফল তো পাইতেছি না। যেমন গতকালকেও যে দেখলাম নির্বাচন কমিশনার পক্ষ থেকে একটা বক্তব্য আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তারেক রহমান যে লন্ডনে বৈঠকটি করছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে কি হয়েছে এখনও তারা নির্বাচন কমিশন জানে না। সঠিক কোনো রেজলিউশন তারা পায় নাই। এটা নির্বাচন কমিশন বলেছেন, কোনো সরকারি কর্মকর্তা বা কারো ডকুমেন্ট প্রাপ্ত কোনো মন্তব্য তারা এখনও পান নাই। উনি ডাইরেক্টই বলছেন যে মিডিয়ার মাধ্যমে আপনারাও যা শুনতে পাচ্ছেন, আমরাও তাই শুনতে পাচ্ছি। আসলে নির্বাচন কি ডিসেম্বরে, এপ্রিলে, ফেব্রুয়ারিতে কবে হবে সেটার এখনও সঠিক ডিসিশান তারা পান নাই। তাহলে কি হইল এই বৈঠকে? আজও পর্যন্ত জাতি জানতে পারে নাই। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল। তাহলে জনগণকে আর কত ধোঁকা? আমরা তো দেখতেছি জনগণকে শুধু ধোঁকাই দিয়ে যাচ্ছে। সংস্কার বলে কি সংস্কার হচ্ছে? আপনার বলে শেখ হাসিনা পালিয়ে গেছে। ঠিক আছে, মানলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, আবার মানতেও পারতেছি না কীভাবে পালালো। কারণ এই দেশ থেকে যখন শেখ হাসিনা চলে যান, উনি তো হাইটেও যান নাই, আর রাতের অন্ধকারেও পলায় যান নাই। উনি বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীর বিমানে উনি ভারতে গেছেন। তো ভারতে যে ওখানে গেছেন, ওনাকে তো অবশ্যই এদেশের থেকে যোগাযোগ করে তারপরে তাকে ওখানে রাখা হয়েছে। তা উনি কি টাকা পয়সা ওখান থেকে নিয়ে গেছেন? না, নিয়ে যান নাই। কারণ যেহেতু উনি সামরিক বাহিনী বিমান দিয়া এই দেশ ত্যাগ করেছেন, তাহলে উনি কিছু নিয়ে যেতে পারেন নাই। তাইলে এখানে উনি বোঝা যাচ্ছে যে দেশের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ উনি সবই রাইখা গেছেন, কিছু উনি নিয়ে যান নাই। তাহলে আজকে কেন এই বাতাগুলা বন্ধ হয়ে গেল? কেন মানুষ, সাধারণ জনগণ এই সরকারি বাতা থেকে বঞ্চিত হলো? তারপরে আপনার বললো তারা যে আসিফ নজরুল সাহেব বলছিল যে 26 লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে। কই, আজ পর্যন্ত একজনেরও আমরা প্রমাণ পাই নাই, দেখাতে পারে নাই। দেখেন, আপনার বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন, এই দেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছেন। তারপরে ওনার বঙ্গবন্ধুর কন্যা
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, উনি 560টি মসজিদ করেছেন ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। তাহলে উনি কীভাবে ইসলামের বিপক্ষে ব্যক্তি হলেন? আমরা দেখতে পারছি যে টাকার মাধ্যমে, টাকার ভিতরে যেই ছবিগুলো দেখছিলাম, যে হয়তো কি দেশের শ্রেষ্ঠ সন্তান, দেশের স্বাধীনতার স্থপিত নেতা হিসাবে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছিল। তো সেই এবারে মসজিদের ছবি ছিল, কিন্তু আজকে তারা ইসলামের কথা বলে, ইসলামের দোহাই দিয়ে তারা কি করলো? তারা মসজিদের ছবি সরিয়ে নিল টাকার থেকে, বঙ্গবন্ধুর ছবি সরালো, সেখানে তারা কি করলো? আপনার মন্দিরের ছবি দিল, মন্দিরের ছবি দিল। এবং সেই টাকা এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মাধ্যমে দেখতে পারছি, গণমাধ্যমে দেখতে পারছি যে সেই টাকা জনগণ নিচ্ছে না, এক। দ্বিতীয়ত কোনো এটিএম বুথ নিচ্ছে না। কেন? সরকার যদি টাকা তৈরি করে থাকে তাহলে তো সেটা বৈধ হওয়ার কথা, সেটা ব্যাংক নেবে, এটিএম বুথ নেবে, জনগণ নেবে, সব জায়গায় সেই টাকা চলবে। কিন্তু সেই টাকা কেন চলে না? কেন সেই টাকা চলছে না? এটা আপনারা বিবেচনা করেন দেশের জনগণের কাছে। আবার এটাও একটা আহ্বান রইল, আপনারা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন, কেন এরকম হচ্ছে। এই দেখেন, আওয়ামী লীগ সরকার কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কাজই করেছেন। আবার হেফাজতের নেতারা ইসলামের জননী হিসাবেও উপাধি দিয়েছেন। এই যে দেশের পরিস্থিতি চলছে, এটা আসলেই ভালো যাচ্ছে না। দেশটাকে আসলে বাঁচাতে হবে, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দয়া করে সবাই দেশটাকে বাঁচান। এই বাতাগুলো কেন বন্ধ হইল? আজও পর্যন্ত কি কোনো মিডিয়া, সরকারি বড় বড় মিডিয়াগুলো আছে, গণমাধ্যমগুলো, তারা কি প্রশ্ন তুলতে পারছেন? না, তুলতে পারেন নাই। কেন? কেন এই প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছেন? কেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না? এই বাতাগুলো কোথায় গেল? এই বাতার টাকা কোথায়? আজকে বিশ্ব অবস্থা খুবই খারাপ, বিশ্বের অবস্থা, এটা সবারই মানতে হবে। আর আমার মনে হয় বর্তমান এই অন্তর্বর্তী সরকার সেই সরলতার দুর্বলতা নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে, যে এই দেশেও একটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে একটি গৃহযুদ্ধের দিকে মতো একটি যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর না হয় যদি এটাই করতে না চাইতো তারা, তাহলে এই বাতা বন্ধ হইতো না, এই বাতা চলমান থাকতো, বর্তমান উন্নয়ন কাজগুলি চলমান থাকতো। তারপরে আরেকটা জিনিস, সেটা হইল যে বিগত যে সরকারগুলো গেছে, বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন কিন্তু আমেরিকা প্রস্তাব দিয়েছিল এই চট্টগ্রাম নিয়ে। সেখানেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজি হন নাই। এবার বিগত যে সরকারগুলো গেছে তারাও কিন্তু কেউ রাজি হন নাই, দেন নাই। তাই এই জুলাই আগস্টের আন্দোলনের সদনের এই ফলাফল কি এই করিডোর দিয়ে? এই আন্দোলনের ফলাফল কি করিডোর? এই আন্দোলন তো ছিল মেধার আন্দোলন, কোঠার আন্দোলন। তো কোঠা থেকে, মেধা থেকে আজকে করিডোরে চলে আসলো কেন? আমার করিডোর দিতে হবে কেন? কেন অন্য দেশকে করিডোর দিতে হবে? আবার একটি সোশ্যাল মিডিয়াও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন যে
উন্নত দেশের হাতে তুলে দিতে হবে। কেন কেন অন্য দেশের হাতে আমার দেশে সম্পদ তুলে দিতে হবে, স্থাপনা তুলে দিতে হবে? হ্যাঁ, আমার দেশে আমি ঠিক আছে, আমি অর্থনৈতিকভাবে দুর্বল হইতে পারি, থাকতে পারি, স্বাভাবিক। এটা যদিও আমি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকি তাহলে আমি সাহায্য সহায়তা নিতে পারি, বা আমি সাহায্য সহায়তা না পেলে আমি ঋণ নিতে পারি। ঋণ নিয়ে আমার দেশকে আমি প্রতিষ্ঠিত করব, কিন্তু কোনো করিডোর দিয়ে তো না। কারণ ঋণ নেওয়ার আইন আছে, বৈধতা আছে। আপনি ঋণ নিতে পারেন, ঋণ দীর্ঘ সময় নিয়ে আপনি পরিশোধ করতে পারেন, সেই আইন আছে, বৈধতা আছে। কিন্তু আপনি সেটা না করে আপনি করিডোর দিচ্ছেন। তো এটা কি এই সাধারণ ছাত্র জনতা আন্দোলনের কথা ছিল? না, সাধারণ ছাত্র জনতা চেয়েছিল মেধার মূল্যায়ন এবং সরকারি চাকরিজীবী ঘুষমুক্ত চাকরি। কিন্তু আজকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়ে লোক নেওয়া হচ্ছে। কাদের মাধ্যমে নিল, আর কারা নিল? তাহলে কারা বেশি দুর্নীতিবাজ? এগুলো চিন্তাভাবনা করেন, বিবেচনা করেন। আমি দেশবাসীর কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা কথা বলেন, এই জুলুমকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে উচ্ছেদ করেন। একটা কথা মনে রাখবেন, এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সপক্ষের স্বাধীন বাংলাদেশ, 30 লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। এই দেশটা আপনার আমার সকলের দেশ। দেশকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন, এই দেশটাকে বাঁচান। যেমন এই পরশুদিন যে ঐক্যমত্যের একটি বৈঠকের কথা ছিল, সেই ঐক্যের যে বৈঠকটি হয়েছিল, সেখানে কিন্তু আপনার এই জামাতের সাথে এবং আপনার পিসিবি দলের সাথে মতপার্থক্য হয়ে গেছে, এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে, একে অপরকে নিন্দা করছে। ওখান থেকে এক পক্ষ বের হয়ে চলে আসছে। আসলেও তারা একতাবদ্ধ নাই, কারণ তারা বুঝতে পারছে যে এইভাবে চলতে পারে না। আসলে কি বলতে এখন এক কথা বারবার বলতে আসলেও খারাপ লাগে, তারপরও বলতে হয়। একজন সচেতন নাগরিক হিসাবে বলতে হয়, কারণ আজকে যেই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, আসলে এটা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটা না, আসলেই এটা দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে এখন দেশটা চলে গেছে। তারা চাচ্ছে যে বিভিন্ন তালবাহানা করে এই সংলাপের নামে, সংস্কারের নামে বারবার হট্টগোল বাতাচ্ছে, আর একবার এক বাহানা দিচ্ছে, আর দেশের সম্পদ তারা লুটে খাচ্ছে। এটাই প্রমাণ হয়ে গেছে, আর বাকি নাই। সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি যদি আপনাদের বলতেও না পারি, ডিক্লার না দিতেও পারি,
আপনারা যার যা আছে তাই নিয়ে এই পাকিস্তানি বিরোধী পাকিস্তানের দোসরদের হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ঝাঁপিয়ে পড়বেন। তাই আজও আমরা সেটাই বলি, দেশবাসীর কাছে আবেদন করছি, আকুল আবেদন করছি, আহ্বান করছি, আপনারা এক হয়ে যান, ঐক্যবদ্ধ হন, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের যার যা আছে তাই নিয়ে মাঠে নেমে পড়েন, দেশটাকে বাঁচান। দেশ বাঁচলে আপনি, আমি, আপনার, আমার পরিবার সবাই বাঁচবে। দেশ না বাঁচলে কিন্তু আমরা কেউই বাঁচব না, আপনার আমার পরিবার কেউই সুরক্ষিত থাকবে না। তাই আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকারীর বিরুদ্ধে দাঁড়াই এবং আওয়ামী লীগের পাশে দাঁড়াই। আজকে এখানে এ পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি যাতে আমার ভুলগুলো সংশোধন করতে পারি, সামনের দিকে দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু বলতে পারি, করতে পারি। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।